Assalamu alaikum and welcome to the second video on everything you need to know about hyperkalemia. এই ভিডিওতে আমরা বেসিক্যালি ক্লিনিক্যাল ফিচার্স ইসিজি অ্যান্ড ট্রিটমেন্ট মোডালিটিস অফ হাইপারক্যালেমিয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে বলার তেমন কিছু নাই, এটা হচ্ছে লার্জলি অ্যাসিম্পটোমেটিক থাকে, মাসল উইকনেস লেটার স্টেজেসে আর কি প্রোগ্রেসিভ হাইপারক্যালেমিয়া দেখা যেতে পারে, এছাড়া সেরকম কোনো ফাইন্ডিং নাই। ইসিজি ফিচার্স খুব একটা ইম্পর্টেন্ট মোডালিটি অফ ডায়াগনোসিস, এবং এটা আসলে জাস্ট ফাইন্ডিংগুলি না বলে আমি একটু মলিকিউলার লেভেলে বলার চেষ্টা করব ফর সাম কনটেক্সট। তো আমাদের নর্মাল যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এটা আমরা যদি একটু রিক্যাপ করি, আমাদের রিমাইন্ড করি নিজেদের, সেটা হচ্ছে -90 মিলিভোল্ট ছিল। বাট হাইপারক্যালেমিয়াতে দেখা যায় যে এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা ইনক্রিজ করে আপ টু -70 টু -80 মিলিভোল্ট পর্যন্ত চলে আসতে পারে। এটা একটু কনটেক্সটে আমি যদি বলি, আমাদের নর্মাল আরএমপি মেজারমেন্টের ক্ষেত্রে পটাশিয়ামের কী ভূমিকা ছিল, এটা ছিল আমরা নার্নস পোটেনশিয়াল দিয়ে ক্যালকুলেট করেছিলাম। এটা হচ্ছে আমাদের 61 log 10 পটাশিয়াম আউটসাইড বাই ইনসাইড, এরকম একটা আমরা সূত্র ইউজ করেছিলাম। তো আমি যদি একটু এখানে ফর কম্প্যারিজন পারপাসেস লিখি, আমাদের হচ্ছে 61 log, ধরলাম আমাদের আউটসাইড পটাশিয়াম হচ্ছে 4 আর ইনসাইড হচ্ছে 125। তো এই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে -92 মিলিভোল্ট। এখন যদি কোনো কারণে হাইপারক্যালেমিয়া হয়, এখানে 4 বেড়ে 8 হয়ে গেল ধরলাম, সেই ক্ষেত্রে কী হবে, এখানে আমরা 61 log 8/125 এরকম, মানে আসলে ভ্যালুটা কিন্তু লেস নেগেটিভ আসবে, মানে ভ্যালুটা বেড়ে যাবে। আর এক্স্যাক্টলি আমি ক্যালকুলেট করে যদি বলি, এক্ষেত্রে আসবে -73 মিলিভোল্টের মতো। সো আমাদের এখানে কিন্তু লেস নেগেটিভ একটা রেজাল্ট আসলো, তাই না? সো আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা আলটিমেটলি বেড়ে যাচ্ছে। একটু ক্লিয়ার করে দিই জিনিসটা। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে এই আরএমপি দিয়ে কী যায় আসে আমাদের। আরএমপিটা মেনে যায় আসে হচ্ছে এই যে লেস নেগেটিভ একটা স্টেটে সেলগুলি চলে যাচ্ছে, এর কারণে হচ্ছে একটা পার্শিয়াল স্টেট অফ ডিপোলারাইজেশন ক্রিয়েট হচ্ছে। এখন এই ডিপোলারাইজ স্টেটের জন্য যে জিনিসটা হয়, নর্মালি সোডিয়াম যে চ্যানেলগুলি, এই সোডিয়াম চ্যানেলগুলো ভেরি সেন্সিটিভ টু আমাদের এই ইলেকট্রিক্যাল যে চেঞ্জেস ইন দ্য সেল। এখন যেহেতু পার্শিয়াল স্টেট অফ ডিপোলারাইজেশন চলে আসছে, এই সোডিয়াম চ্যানেলগুলি ইনঅ্যাক্টিভেটেড স্টেটে থাকতেছে, যার কারণে নর্মালি যে সেলগুলির কাজ করার কথা, এরকম আমাদের সোডিয়াম চ্যানেলগুলো অ্যাক্টিভেটেড হয়ে ডিপোলারাইজ হওয়ার কথা, স্পাইক পোটেনশিয়াল, দেন আবার ডিপোলারাইজ হওয়ার কথা, এই জিনিসগুলি আসলে হল্টেড হয়ে যাচ্ছে, এগুলো একটু স্লো হয়ে যাচ্ছে, যেহেতু সোডিয়াম ইনিশিয়েটই করতে পারতেছে না। তো এর জন্য আমাদের কী হচ্ছে, আমাদের নাম্বার 1 যেটা বললাম, আমাদের যে ফেজ জিরো ডিপোলারাইজেশন যেখান দিয়ে আর কি আমরা শুরু হচ্ছে পুরা এটা কার্ডিয়াক অ্যাকশন পোটেনশিয়াল, এটা স্লো হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের যে কিউআরএস কমপ্লেক্স, এইখানে হচ্ছে কন্ডাকশন ডিলে হচ্ছে, সো এটা হচ্ছে ওয়াইড হয়ে যাচ্ছে। আর হচ্ছে আমাদের যে এভি নোডের কন্ডাকশনটা, এটাও স্লো হয়ে যাচ্ছে, এর জন্য হচ্ছে আমাদের পিআর ইন্টারভেলটা প্রলংড হয়ে যাবে। এগুলি সবই হচ্ছে আমাদের সোডিয়াম চ্যানেল ইনঅ্যাক্টিভেশনের জন্য, ডিপোলারাইজেশন স্লো হওয়ার জন্য হচ্ছে। এখন আমরা ইসিজির যে টল পিক পি ওয়েভ ছাড়া যে ফাইন্ডিংগুলো আছে সেগুলো যদি বলি, আমাদের যে পি ওয়েভ হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের সাইন। যেহেতু ডিপোলারাইজেশন স্লো হয়ে যাচ্ছে সোডিয়ামের চ্যানেলগুলি অ্যাক্টিভেশনের জন্য, এটা হচ্ছে ডিক্রিজড পি ওয়েভ পাওয়া যাবে, ইভেন অনেক ক্ষেত্রে অ্যাবসেন্ট পি ওয়েভও পাওয়া যেতে পারে। তো এটা হচ্ছে একটা ফাইন্ডিং। তারপরে হচ্ছে পিআর ইন্টারভেল, যেটা এভি নোডাল যে কন্ডাকশনটা, এটা হচ্ছে ডিলেইড হবে, কারণ হচ্ছে যে স্পিডে আর কি কন্ডাক্ট হওয়ার কথা ডিউ টু লেস সোডিয়াম চ্যানেলস, এটা স্লোলি কন্ডাক্ট হচ্ছে, সো বেশি টাইম নিয়ে হচ্ছে পিআরটা প্রলংড হবে। সেম কজে হচ্ছে কিউআরএস, মানে হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার যে ডিপোলারাইজেশনটা, এটাও স্লো হচ্ছে, কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হয়ে যাচ্ছে। তো এই তিনটা ফাইন্ডিং হচ্ছে আমাদের সোডিয়াম চ্যানেলের ইনঅ্যাক্টিভেশনের জন্য, এবং এটা হচ্ছে সবই ক্রিটিক্যাল বা লেট স্টেজ হাইপারক্যালেমিয়ার জন্য হয়ে থাকে। এখন আমাদের অন্য যে ফাইন্ডিংগুলো, যদি শর্ট কিউটি আর এসটি ডিপ্রেশন নন স্পেসিফিক ফাইন্ডিং, সো আই এম নট রিয়েলি গোনা টক অ্যাবাউট দ্যাট। এখন টল পিক টি ওয়েভটা আসলে কেন হয়, ফার্স্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এই ক্ষেত্রে হচ্ছে পটাশিয়াম ইফ্লাক্সের জন্য আমাদের যে রিপোলারাইজ স্টেট ছিল, সেটাকে আবার এই নেগেটিভ স্টেটে, রিপোলারাইজ স্টেটে চলে আসে। এটাই হচ্ছে আমাদের লাস্ট স্টেজটা, স্টেজ 4, বা হচ্ছে আমাদের টি ওয়েভের ফরমেশনের মেকানিজম। এখন মনে হতে পারে যে যেহেতু বাইরে পটাশিয়াম বেশি, সো আমাদের তো পটাশিয়ামের বাইরে বের হওয়ার টেন্ডেন্সি কম হবে, বাট বেসিক্যালি এটা অকার করে না। তার নাম্বার 1 কারণ হচ্ছে, যদিও পটাশিয়াম বাইরের ক্ষেত্রে রিলেটিভলি বেশি, বাট ইন্ট্রাসেলুলার পটাশিয়ামের তুলনায় বাইরের পটাশিয়ামটা অনেকই কম। সো এই গ্রেডিয়েন্টটা এখনও ইনট্যাক্ট, যে আউটসাইড টু ইনসাইড টু আউটসাইড যে যাবে, সো এই গ্রেডিয়েন্টটা নাম্বার 1 কথা ইনট্যাক্ট। নাম্বার 2 কথা হচ্ছে, এই যে এক্সট্রাসেলুলার পটাশিয়াম, ওরা হচ্ছে
পটাশিয়ামের যে একটা পার্টিকুলার চ্যানেল আছে, নাম হচ্ছে সম্ভবত IKR, ইনওয়ার্ড পটাশিয়াম রেকটিফায়ার চ্যানেল, যেটা হচ্ছে মেনলি আমাদের স্টেজ 4-এর এই পটাশিয়ামের এক্সিটের জন্য দায়ী। এই IKR চ্যানেলটাকে এক্সট্রা সেলুলার পটাশিয়ামরা স্টেবিলাইজ করে, যার কারণে ওরা হচ্ছে বেশিক্ষণ ওপেন থাকে, বেশিক্ষণ ধরে এই পটাশিয়ামটা বাইরে কন্ডাক্ট করার ওদের অ্যাবিলিটিটা প্রোভাইড করে। এর কারণে যেটা হয়, আমাদের হচ্ছে নর্মালি যে টি ওয়েভটা এরকম হওয়ার কথা, সেটা হচ্ছে বেশিক্ষণ এবং খুব স্ট্রংলি কাজ করতেছে, এই জন্য হচ্ছে একটা টল পিক টি ওয়েভ দেখা যায়। তো মেইনলি এই টল পিক টি ওয়েভটাও এই জন্যই আমরা পাচ্ছি। এই আমাদের মেইনলি ইসিজি ফাইন্ডিংস। এখানে আমি আবার রিক্যাপ করছি পুরো জিনিসটা। এখানে একটা লো পি পাওয়া যেতে পারে, প্রলংড পিআর, ওয়াইড কিউআরএস আর টল টি। একটা জিনিস আমি মেনশন করি না, সেটা হচ্ছে সাইন ওয়েভ প্যাটার্ন বলে একটা জিনিস পাওয়া যেতে পারে, খুবই ক্রিটিক্যাল। একদম এন্ড স্টেজ যখন চলে যাবে হাইপারক্যালেমিয়াটা, এই ওয়াইড কিউআরএস এবং টল যে টি ওয়েভটা দুইটা মিলে এরকম করে সাইন ওয়েভের মতো আর কি মিলে যাবে। সাইন ওয়েভ তো নর্মালি এরকম এরকম সম্ভবত সাইন ওয়েভটা। তো এখানে এই কিউআরএস এবং হচ্ছে এই টল টি ওয়েভ দুইটা মিলে একটা সাইন ওয়েভ প্যাটার্ন ক্রিয়েট করতে পারে। সো এটা আমাদের সামথিং টু কিপ ইন মাইন্ড, যে সাইন ওয়েভ প্যাটার্নটা হাইপারক্যালেমিয়া দেখা যেতে পারে। এরপর আসি আমরা ট্রিটমেন্টের 3টা ব্রড হেডলাইন। একটা হচ্ছে সেল মেমব্রেন পোটেনশিয়াল স্টেবিলাইজেশন, পটাশিয়াম শিফট ইনসাইড দ্য সেল, আর হচ্ছে পটাশিয়াম রিমুভাল ফ্রম দ্য বডি। এখন আমাদের প্রথম যে পয়েন্টটা, যে আমাদের আরএমপিটা যে লেস নেগেটিভ হয়ে গেলো, এটাকে আবার পজিটিভ করার আমরা একটা অ্যাটেম্প্ট নেব। আসলে এইটা ফিজিবল না খুব একটা, এই জন্য আমরা যেটা করি সেটা একটু বর্ণনা করি। এই যদি আমাদের হয়, একটু জুম করি আরও ফর বেটার কনটেক্সট। এই যদি আমাদের নর্মাল অ্যাকশন পোটেনশিয়ালের একটা হয়, যে আমাদের ছিল একটা নর্মাল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এটা ধরলাম থ্রেশহোল্ড পোটেনশিয়াল। তো এই থ্রেশহোল্ড পোটেনশিয়ালে যখন এটা রিচ হয়, তখন একটা স্পাইক পোটেনশিয়াল ডেভেলপ করে, তারপর হচ্ছে আবার রিপোলারাইজড হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে নর্মালি হয়। বাট ইন কেস অফ হাইপারক্যালেমিয়া আমাদের তো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটাই বেড়ে এই পর্যন্ত চলে গেছে, যার কারণে একটা অড স্টেটে চলে আসছে। এখানে যে থ্রেশহোল্ড পোটেনশিয়াল এবং রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের গ্যাপটা এটা ঠিকমতো নয়, যার কারণে সোডিয়াম অ্যাক্টিভেশনটা ঠিকমতো হচ্ছে না। আমরা যে কাজটা করি, আমরা আরেকটা ক্যাটায়ন ক্যালসিয়াম, এইটা ইউজ করে থ্রেশহোল্ড পোটেনশিয়ালটাকে ইনক্রিজ করি। ক্যালসিয়াম দেওয়ার কারণে দেখা যায় যে থ্রেশহোল্ড পোটেনশিয়ালটা ইনক্রিজ হয়, যার কারণে যে গ্যাপটা ছিল এই 90 আর 70, ধরলাম এখানে আমাদের থ্রেশহোল্ড পোটেনশিয়াল এখন 70-র জায়গায় -50। এখন এই যে -50-র যে গ্যাপটা চলে আসছে, এই যে -20-র যে গ্যাপটা, এই 20-র গ্যাপটা এখন ইনট্যাক্ট। যে -90 থেকে -70-র গ্যাপ ছিল, সেটা এখন -70 থেকে -50। সো আমাদের এই সোডিয়াম চ্যানেলে যে ইনঅ্যাক্টিভেশনের টেন্ডেন্সিটা, এটা আমরা কাউন্টারঅ্যাক্ট করে ফেললাম। তো এই জন্য হচ্ছে মেমব্রেন পোটেনশিয়াল স্টেবিলাইজেশনের জন্য আমরা করতেছি, ইন্ট্রাভেনাস ক্যালসিয়াম গ্লুকোনেট ইউজ করতেছি। এটা হচ্ছে রুল অফ 10 দিয়ে আমরা মাথায় রাখতে পারি, 10% সলিউশন ফর 10 মিলিমিটার, এটা আমরা প্রোভাইড করে থাকি। এরপরে হচ্ছে আমাদের যেহেতু পটাশিয়াম বাইরে বেশি, আমরা চেষ্টা করবো কিছু হচ্ছে ভিতরে ঢুকানোর, আর হচ্ছে বাইরে থেকে এক্সক্রেট করে দেওয়ার ভায়া কিডনিজ অর এনি আদার মিনস। তো আমাদের ইন্ট্রাসেলুলার শিফটের জন্য যে ফ্যাক্টরগুলো ছিল, আমাদের এখানে যে লিখছে যে পটাশিয়ামের এক্সট্রাসেলুলার শিফটের কজ ছিল হচ্ছে রিডিউসড ইনসুলিন আর হচ্ছে বিটা ব্লকার। এখন সাথে অ্যাসিডোসিস। এখন এই 3টা জিনিস আমরা যদি কাউন্টারঅ্যাক্ট করতে পারি, ইনসুলিন ডেফিসিয়েন্সি কাউন্টারঅ্যাক্টের জন্য আমরা যদি ইনসুলিন প্রোভাইড করি, এটা একটা স্টেপ হতে পারে। বিটা ব্লকারটাকে করার জন্য, মানে অ্যাগেনস্টে কাজ করার জন্য আমরা বিটা অ্যাগনিস্ট প্রোভাইড করতে পারি। আর আমাদের অ্যাসিডোসিস কাউন্টারঅ্যাক্ট করার জন্য আমরা এক্সট্রাসেলুলারলি বেস প্রোভাইড করতে পারি। তো এখানে সেই স্টেপগুলি লেখা, যে শিফটের জন্য আমরা হচ্ছে ইন্ট্রাভেনাস গ্লুকোজ উইথ র্যাপিডলি অ্যাক্টিং ইনসুলিন প্রোভাইড করতে পারি। ডোজ হচ্ছে 50 মিলিলিটার, 50% সলিউশন ফর গ্লুকোজ ইন্ট্রাভেনাস, আর 5 to 10 ইউনিটস অফ র্যাপিডলি অ্যাক্টিং ইনসুলিনটা মাথায় রাখতে পারি। যে আমাদের 50 মিলিলিটার 50% তো মাথায় আছে, তার সাথে হচ্ছে 5 থেকে 10, মানে 5 into 10 তো 50 হয়ে যায়। সো সেই অ্যামাউন্ট অফ ইনসুলিন আমরা প্রোভাইড করতেছি। ইনসুলিন গেল। এরপর হচ্ছে আমরা বিটা অ্যাগনিস্ট লাইক ইনহেল যে এইগুলো আছে, স্যালবিউটামল, হ্যানত্যান, এগুলো আমরা প্রোভাইড করতে পারি। আর হচ্ছে আমাদের অ্যাসিডোসিস থাকলে অ্যাসিডোসিস কাউন্টারঅ্যাক্ট করার জন্য সোডিয়াম বাইকার্বনেট, যেহেতু বাইকার্বনেট হচ্ছে বেজ, এটা আমরা ইন্ট্রাভেনাসলি প্রোভাইড করতে পারি। ফাইনালি হচ্ছে পটাশিয়াম রিমুভাল ফ্রম দ্য বডি। এখন পটাশিয়াম রিমুভাল করার জন্য আমাদের মেইনলি কাজ করে কিডনি। সো এই ক্ষেত্রে আমরা কিডনি ফাংশনটা বাড়াই দিতে পারি, কিডনির যে লোডটা বাড়াই দিতে পারি। এটা যদি কিডনি ফাংশন ইনট্যাক্ট থাকে, সেক্ষেত্রে হচ্ছে ডায়ারিটিক্স লাইক ফ্রুসামাইড ইউজ করতে পারি। যদি কিডনি ফাংশন ইম্পেয়ার্ড থাকে, দেন হচ্ছে আমরা ডায়ালাইসিস করে এই কিডনি দিয়ে আর কি বের করার হেল্প করতে পারি। আর হচ্ছে কিছু পটাশিয়াম বাইন্ডিং এজেন্ট আছে, যেরকম হচ্ছে ক্যালসিয়াম রেজোনিয়াম। ক্যালসিয়াম রেজোনিয়ামটা আমরা যদি শর্ট টার্ম ইউজ করতে পারি, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। বাট লং টার্ম হচ্ছে বাউল নেক্রোসিস করে, এর জন্য ইউজ করা হয় না। তো
এইখানে সেটাই লেখা যে আমরা ক্যালসিয়াম রেজোনিয়াম শর্ট টার্ম ইউজ করতে পারি, ফুসিমাইড প্লাস নর্মাল স্যালাইন ইউজ করতে পারি যদি রেনাল ফাংশন ইনট্যাক্ট থাকে, আর ডায়ালাইসিস করতে পারি। সো এই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট, মোর অর লেস দ্যাটস ইট অ্যাবাউট hyperkalemia. I hope you enjoyed the video. Thank you. Assalamu alaikum.